এবারে জন্মদিনে বড়ি বেগমকে চমকে দেওয়ার একটা উপায় বার করেছি। উজির, বলো তো দেখি কি উপায়? নবাবের সাজিশের হদিশ পাওয়া আমার বুদ্ধিতে নামুমকিন। বেশক বহুত বড়িয়া কোনো মতলব আছে। এবারে বেগমের জন্মদিনে বিরাট একটা উৎসব করব। সারা দেশ থেকে মহান মহান অতিথিদের নিয়ে আসা হবে। দুনিয়ার সেরা সেরা খাবার, সেরা সেরা গাইয়ে, সেরা সেরা বাজিয়ে, সেরা সেরা নাচিয়ে রাতকে দিন করে দেবে এমন রোশনাই। রেস্ট নাই। কি বললে? বহুত বড়িয়া আপনার সোচ, লেকিন মাফ করবেন হুজুর, রাজকোষের অবস্থা খুবই খারাপ। উৎসব করার মতো তো রেস্ট নাই জাহাপানা। কোনো কথা শুনতে চাই না। আমি হলাম গিয়ে বাংলার নবাব। আমি আনন্দ হই হুল্লোড় করবো না তো কে আর করবে? একদম ঠিক জাহাপানা, কিন্তু কর বসিয়ে টাকা তোলো। সব কিছুতেই কর বসানো আছে জাহাপানা। হাসি কান্না ছাড়া আর কোনো কিছুতেই কর বসানো যে বাকি নেই। তার ওপরেই কর বসাও। হাসি কান্নার ওপর কর? না, শীতকাল আসছে, বসাও বসাও কর হাঁচির ওপর। হ্যাঁ, হাতির ওপর কর? বসাও। ওরকম মুখ করে আছো কেন? যদি না পারো তো বলে দাও, আমি অন্য উজির নিয়োগ করব। আমি আজই ঘোষণা করে দিচ্ছি, এবার থেকে হাতির ওপর কর দিতে হবে। হ্যাঁ তো জানাব, এতে প্রজারা যদি ক্ষুব্ধ হয়? আরে বাবা, প্রজাদের কাজই তো মাঝে মাঝে ক্ষুব্ধ হওয়া। তা ঠিক হুজুর। আমাকে কদর করে এমন কিছু সন্ডা আছে, তাদেরকে কাজে লাগাতে হবে। বহুত খুব জাহাপানা। তাহলে হাতি গোনার লোকের ব্যবস্থা করে নি। ওই সন্ডারাই হাঁচি গুনবে। ওদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করো। বহুত খুব জাহাপানা। সব জায়গায় লোক পাঠাতে শুরু করো। তবে কৃষ্ণনগরে বেছে বেছে লোক পাঠাবে। আর মনে রেখো, ওখানে গোপাল আছে। সব জায়গায় কর আদায়কারী পাঠিয়ে দেওয়া হয়েছে জাহাপানা। আপনার কথা মতো তাদের বলে দেওয়া হয়েছে যে আদায় হওয়া করের 10% তাদের বেতন হিসেবে দেওয়া হবে। সুতরাং কর আদায়ে কোনো ঢিলেমি হবে না। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। হ্যাঁ, তুমি ঠিক পড়েছো তো মন্ত্রী? হাঁচির উপরে কর? বলেন তো, আর একবার পড়ছি মহারাজ। আসলে এটা নবাবই মশকরা। আমাদের নবাব যে খুবই রসিক মানুষ তা তো আমরা দেখেছি। বারবার কৃষ্ণনগরের সঙ্গে রসিকতা করতে গিয়ে হাঁড়ি ফেটে রস একেবারে মাখামাখি হয়েছে, আর সারা গায়ে পিঁপড়ে ধরেছে। মস্করা নয়, একদম সত্যি কথা। হাঁচির উপরে কর বসানো হয়েছে, আর আমরা হলাম নবাবের খাস হাঁচি গোনার দল। আমরা এই কৃষ্ণনগরে থিতু হয়ে বসলাম বটে। এবারে হাঁচি গুনবো আর মোহর আদায় করব। গোপাল, তুমি কি বলো? সর্দার, তোমাদের এখানে আসা একেবারেই লোকসান হয়েছে। কেন মশাই? আচ্ছা, আপনি গোপাল? না না, আপনার কোনো কথাই শুনবো না। আমাদের বই বই করে বলে দেওয়া হয়েছে, গোপাল হইতে সাবধান। সর্দার, আমি তোমাকে সাবধান হতেই বলছিলাম। হাঁচি ধরতে গেলে তোমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ এই কৃষ্ণনগরের বাসিন্দাদের শরীর স্বাস্থ্য এত ভালো যে এখানে কেউ হাঁচে না, কাশে না, ঢেকুর তোলে না, ইয়ে করে না। বলেন কি মশাই? এটা তো নবাবকে জানাতে হচ্ছে। যাও যাও, এক্ষুনি মুর্শিদাবাদে ফিরে গিয়ে নবাবকে জানাও। ওরে, কেউ এদের যাওয়ার ব্যবস্থা করে দে। ওই তো হেঁচেছে। হাঁচি এক, পুরো এক মোহর। হাঁচি দুই, দুই মোহর। আরে, এটা তো হাঁচির বাচ্চা, এটা তো ধরলে চলবে না। কেন? হাঁচি হলেই তো হলো। কি করবো সর্দার, লিখবো? দেখ, একবার গুনে যখন ফেলেছি পুরো ছাড়তে পারবো না। আধমোহর লেখ। এটা কাশি, কাশিতে কোনো করের কথা নেই। ওরে লেখ 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 লেখ। হাঁচি তিন, পুরো এক মোহর। হাঁচি চার।
হাঁচি 5 লেখো। হাঁচি 6। যা যা কি রে, শুনেছিলাম কৃষ্ণনগরের মন্ত্রীটা মাথা মোটা, প্রমাণ হয়ে গেল। জল থেকে উঠবে যখন ঠান্ডা লেগে হাঁচি তো আরো বাড়বে। জলে বুড়ুগুড়ি উঠছে, বেটা জলের তলায় তলায় হাঁটছে। হাঁচি 7। এখনো তো ফিরলো না, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। ভাববেন না রাজামশাই, আমরা যারা যারা এখানে এসেছি সবাই ধরি বাজলো, মন্ত্রীর হাঁচি নিংড়ে নিয়ে ফিরবে। ছি 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 ছি। কি হলো গোপাল? আমরা কৃষ্ণনগরের প্রবাদ প্রতিম আতিথেয়তার অসম্মান করেছি মহারাজ। কেন? কিভাবে? কখন? এখন মহারাজ, এখন এনারা সেই সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন, আর আমরা এতক্ষণ শুধু অন্য কথাই বলে চলেছি, এনাদের আপ্যায়নের ব্যবস্থা করিনি। তাই তো। মহারাজ, আপনি ব্যস্ত হবেন না। এই কে আছো? শোনো, এদের রাজ অতিথিশালাতে থাকার বিশেষ ব্যবস্থা করো। এদের খাবার যাবে মহারাজের পাকশাল থেকে। এদের সব সুবিধে অসুবিধে দেখার জন্য দাস দাসী নিযুক্ত থাকবে। চলো হে চলো। আরে দাঁড়াও সর্দার, হ্যাঁ বলুন। তোমাদের তো আবার গোপালের কথা শোনা বারণ। আমার ব্যবস্থায় বোধহয় তোমরা থাকবে না। বাদ দিন তো, আসলে ভয় ছিল আপনার বুদ্ধিকে, আর ভয় নেই। কেমন আগু পিছু বিচার না করেই বলে ফেললেন এখানে কেউ হাঁচে না। বুঝে গেছি, আসলে গোপাল হলো গল্প। চলো হে চলো, ও বড্ড খিদে পেয়েছে। প্রহরী, এই সর্দারের দলের বাকি লোকগুলো এলে এদেরকেও অতিথিশালায় নিয়ে যেও। হ্যাঁ, আচ্ছা। এ কি গোপাল, এই রক্তচোষাগুলোর জন্য তুমি রাজনিবাস আর রাজভোগের ব্যবস্থা করে দিলে? গোপাল কার পক্ষে মহারাজ? এতক্ষণ গোপালের সব কাজ তো কৃষ্ণনগরের বিপক্ষে গেল। বটেই তো, আমি মনে মনে গণনা করে দেখলাম গোপালের শুল যোগ শুরু হয়েছে। আগামী 1 যুগ ধরে গোপাল যেখানে থাকবে সেখানে রাহুর প্রকোপে দুঃখ দারিদ্র মহামারী একসঙ্গে এসে ধরা পড়বে। মহারাজ, গোপাল কখনো কৃষ্ণনগরের খারাপ ভাবেনি। সে যখন ওই রক্তচোষাদের রাজভোগে রাখার ব্যবস্থা করেছে, তখন বুঝতে হবে এর মধ্যে একটা ঘোরতর প্যাঁচ আছে। গোপালই তাহলে বলুক, কি প্যাঁচ? মহারাজ, মানুষ বিলাসের সুযোগ পেলে কাজ ভুলে বিলাসেই ডুবে থাকে। কত সম্রাট মহাসম্রাট বিলাসিতায় ডুবে কত সাম্রাজ্য মহাসাম্রাজ্য ভেঙে টুকরো করেছে। এরা তো নবাবের পাঠানো কিছু মূর্খ বালক মাত্র মহারাজ। এদের রাজভোগে ডুবিয়ে দিলে হাঁচির কথা কি এদের মনে থাকবে? কি ব্যবস্থাপনা সব ঠিক আছে তো? হ্যাঁ, খাসা ব্যবস্থা হয়েছে। আপনারা আমাদের অতিথি বলে কথা, আরাম করুন। বিজ্ঞানী, তোমার এই দুমুখ আয়না আবিষ্কার তোমার জীবনের সেরা কাজ। একদিক দিয়ে আয়না, অন্য দিক দিয়ে কাঁচ। কেউ জানতেই পারবে না যে তার উপর নজর রাখা হচ্ছে। অনবদ্য অনবদ্য। মহারাজের জয় হোক। কিন্তু মহারাজ, এই কৃতিত্বের মূল ভাগীদার আমাদের মন্ত্রী। তাই নাকি? হ্যাঁ মহারাজ, মন্ত্রীর দুমুখ কাজকর্ম দেখেই দুমুখ আয়নার কথা আমার মাথায় আসে। মুখ সামলে কথা বলো বিজ্ঞানী। ওরা শুনতে পাচ্ছে। যা চেঁচালেন 20 ইঞ্চির দেওয়াল ভেদ করে ওদিকে চলে যাবে কথা। এই কে যেন কাকে মুখ সামলে কথা বলতে বললো? ওই বাইরে কেউ বলেছে। এই তোমরা সবাই শোনো, অতিথিদের যেন আদর যত্নের ত্রুটি না হয়। আমি আর যাই, কাল সকালে আসবো, কেমন?
গোপালকে নিয়ে নবাব আর উজির যেমন ভয় দেখিয়ে দিয়েছিল, গোপাল কিন্তু সেরকম নয়। এই তোরা কি বলিস? না 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 না, গোপাল একটু ওই হাবা গোবা আছে দাদা। দেখো দেখি কেমন বুক পেতে দিয়েছে, এবার ওদেরই বুকে বসে ওদেরই দাড়ি ওপরাবো। গোপালের জবাব নেই, ঠিক সামলে দিল। মহারাজ, এই প্যাচটা আমার মাথাতেই এসেছিল, কিন্তু ওই যে নাকে মাছি ঢুকে গিয়েই সব বরবাদ হয়ে গেল। মহারাজ, এই পরিকল্পনা যদি মন্ত্রীর মাথাতে আগে এসে থাকে তাহলে এদের মন্ত্রী আমার চেয়ে ভালো করে সামলাতে পারবেন মহারাজ। ওটাই তো এই দায়িত্ব আমি নিলাম মহারাজ। আহা, সকালে ঘুম থেকে উঠে এই রকম বেলের পানা যেন স্বর্গের অমৃত। আছে আছে, আরো আছে। পানীয়, খাদ্য, আরাম, আয়েশ, যত চাও তত পাবে। এ কি, আপনি গোপাল কোথায়? মহারাজ বিবেচনা করে দেখেছেন যে মহামান্য অতিথিদের পরিচর্যার ভার গোপালের মতো একজন ভাঁড়ের পক্ষে বহন করা সম্ভব নয়, তাই এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। কিন্তু কোনো কিন্তু নেই সর্দার, আমি যে খানা পিনা নাচা গানা আমোদ আহ্লাদের ব্যবস্থা করেছি দেখে তুমি চমকে যাবে। দেখা নয় বিজ্ঞানী, এবার শুধু কাজের সময়। কাল মন্ত্রীর উপর ওদের ভার ছেড়ে দিয়ে কৃষ্ণনগরের যে সর্বনাশটি করেছো, কোনো কাজ করে আর সেটিকে সামলানো যাবে না। হ্যাঁ, আহা, তোমার দেখছি মন্ত্রীর উপরে একটু আস্থা নেই। ঠিক কি প্যাচ করছো বলো তো? প্যাচের কথা পরে হবে, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব হাঁচির ওষুধ আবিষ্কার করতে হবে। হাঁচির ওষুধ? হ্যাঁ, হাঁচির ওষুধ। ওভাবে দেখছো কি বন্ধু, তোমাদের কাজের সব দায়িত্ব এখন আমার কাঁধে। তোমরা আমোদ করবে আর আমি কর আদায় করে তোমার হাতে এনে তুলে দেব। সর্দার, এর মধ্যে একটা চাল আছে মনে হচ্ছে। কি আর আমি বুঝিনি। এখন কি করবে? বিশ্বাস করে আদায় উসুলের ভার এর উপরে ছেড়ে দেবে? পাগল নাকি? মন্ত্রীমশাই, বলো বন্ধু। বলছিলাম আর দেরিতে কাজ কি? মন্ত্রী, লেখো হাঁচি এক। ওহে, তোমার নাম কি? মন্ত্রেশ্বর হুজুরি আগে। লিখুন মন্ত্রীমশাই, নাম লিখুন। ওহে মন্তেশ্বর, হাঁচি কর, এক মোহর ছাড়ো দেখিনি। হাঁচি দুই। আরে যাও, দৌড়ে গিয়ে দু মোহর আদায় করে আনো। ওরে, তোরা সব কৃষ্ণনগরের কোণে কোণে ছড়িয়ে পড় দেখি, একটা হাঁচিও যেন বাদ না পড়ে। হ্যাঁ, এটা হুজুরে আলাক বর্ধমান, খাম্বাত এবং কৃষ্ণনগর থেকে। চমৎকার চমৎকার। তাহলে গোপাল কিছু করতে পারেনি, আমাদের যুব শক্তি কৃষ্ণনগরকে পুরো নিংড়ে নিয়ে আসছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের একটা আবেদন আছে জানাব। এই হাঁচি করের 30% যদি ওই রাজ্যকে দেওয়া যায় তাহলে আদায় উসুল আরো ভালো হবে। ওরা বলেছে যে আপনি যদি 30% দেন তাহলে কর আদায় একেবারে জান লড়িয়ে দেবে। মঞ্জুর মঞ্জুর। আর একটা আর্জি আছে হুজুর, কৃষ্ণচন্দ্র কদিন বাদে নবাবকে কৃষ্ণনগরে আমন্ত্রণ জানিয়েছে। কেন? কৃষ্ণনগরের নবাব এবং তার উন্নয়ন উপলক্ষে এক মহোৎসব হবে। সেই সঙ্গে শহরে থাকা ইংরেজদের কাছেও নবাবের সৈন্য বলের এবং নবাব ও কৃষ্ণনগরের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্কের বার্তাও পৌঁছে দেয়া যাবে। নবাবের অধীনস্থ রাজারা নবাবের শত্রু, এই রকম একটা ধারণা থেকে ইংরেজরা ইদানিং বেপরোয়া হয়ে উঠেছে, তাতে লাগাম উঠবে।
বহুত খুব মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। কি ব্যাপার গোপাল? জাহাপনা বলুন কি খিদমত করব? আমি যা বলবো তাই করবে। অবশ্যই জাহাপনা। क्या बात উজির, তুমি সাক্ষী, মহারাজ কৃষ্ণচন্দ্র আপনিও সাক্ষী। গোপাল আমাকে কথা দিয়েছে আমি যা চাইবো তাই করবে। গোপাল, তুমি আমার সঙ্গে মুর্শিদাবাদ যাবে। এখন থেকে আমার দরবারের বিদূষক হিসেবে থাকবে, কেমন? ওরে 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 তোরা বাজনা বাজা। এখন থেকে গোপাল আর কৃষ্ণনগরের নয়, গোপাল মুর্শিদাবাদের। চড়ছে বাজা। কি হলো? হুজুর, মনে হচ্ছে আপনার সৈন্যদল হাঁটছে। হ্যাঁ? হুজুর, হাঁচিগড়ের বন্যা সব সৈন্য 10-12টা করে হেঁচে ফেলেছে, মানে প্রচুর মোহর হয়ে গেছে আর বাড়ছে বাড়ছে। আমার হাঁচি গোনার দল একটা হাঁচিও বাদ দেবে না। মোহর রাখার জন্য নতুন পোশাকখানা বানাতে হবে হুজুর। সর্দার, আমাদের হাঁচিগুলো কি খুলবো? হ্যাঁ, নিশ্চয়ই। একটা হাঁচিও যেন বাদ না পড়ে। চলুন হুজুর, আমরা এখানে দাঁড়িয়ে থেকে আর কি করব? ওরা হাঁচুক আর হাঁচি গুনুক। চলুন নবাব বাহাদুর, আপনার জন্য কৃষ্ণনগরের রাজাতীর্থ অপেক্ষা করছে। হুজুর, আমার মনে হয় আমাদের কৃষ্ণনগরে এখন আর দেরি করা উচিত হবে না। আমরা সোজা শহরের দিকে রওনা হয়ে যাই। শহরের ইংরেজদের শিক্ষা দিয়ে ফেরার পথে আমরা কৃষ্ণনগরের আতিথ্য গ্রহণ করব। সে কি মহারাজ, নবাবের মতো কর্তব্যপরায়ণ ইনসানকে তার কর্তব্য পালনে বাধা দেবেন না। আমরা ওনার শহর থেকে ফেরার অপেক্ষায় থাকবো। ঠিক আমার এক্ষুনি শহরে যাওয়ার দরকার। ইংরেজরা সব নিয়ম কানুন ভেঙে চুরে যা ইচ্ছে তাই করতে আরম্ভ করেছে। উচিত সৈন্যদের ডাক দাও, চলো রওনা হই। কিন্তু জাহাপনা, আপনার সৈন্যদের থেকে পাওনা মোহরগুলো এতক্ষণে যা হেঁচেছে, লাখখানেক মোহর তো হয়েই গেছে। ওটা আমরা নিজেদের মধ্যে বুঝে নেব। কিন্তু ওই করের 30% যে কৃষ্ণনগরের পাওনা। পেয়ে যাবে। শহর থেকে ফিরি। আরেকটা কথা, হাঁচি কর ব্যবস্থা এখন থেকে উঠে গেল। মহারাজ, কিভাবে গোপাল ভাঁড় মহাশয় নবাবের উন্মাদের মতো জারি করা ওই হাঁচিকর থেকে আমাদের সকলকে রক্ষা করেছেন তা আমরা সকলেই জানি। খাম্বাজের তরফ থেকে তাই গোপালকে সামান্য উপহার। ওহ গোপাল, সত্যি তোমার জবাব নেই। কিছুই হতো না যদি না বিজ্ঞানী ওই হাঁচি চূর্ণ আবিষ্কার করত। এই উপহারের অর্ধেক কিন্তু বিজ্ঞানী। সবই তো বুঝলাম, নবাবকে সৈন্য সহ নিমন্ত্রণ থেকে সৈন্যদলকে হাঁচি চূর্ণ মাখানো, চাঁদোয়ার তলায় ঢোকানো পর্যন্ত। কিন্তু চাঁদোয়া থেকে হাঁচি চূর্ণ ঝরে পড়লো কি করে, সেটাই তো বুঝলাম না। এটা তুমি বলো বিজ্ঞানী। শব্দের বাতাসে কম্পন তৈরি হয়। গোপালের হাততালিতে আমার ঘরের শাড়ি থেকে হাঁচির জন্য ঝরে পড়েছিল। এখানে চাঁদোয়া থেকে ঝরে পড়েছিল বাজনার শব্দে। কি ব্যাপার বিজ্ঞানী, তুমি এখন ছেলে খেলা করছো? হাঁচির ওষুধ হয়ে গেছে। হয়ে গেছে? মূল উপাদান তামাক, গোলমরিচ আর আলকুশির গুঁড়ো। কাজ হবে? হাততালি দাও। কাজ হলো। ব্যাপারটা কি হলো? ওই শাড়িটাতে হাঁচি চূর্ণ মাখানো আছে। তোমার হাততালির শব্দের কম্পনে ঝরে ঝরে পড়েছে।
একবার নাকের কাছে এলে পিঁপড়ের থেকে পিশাচ হাঁচতেই হবে। হাঁচতে হবেই হবে। নবাব যদি বাজনা বাজাতে না বলতো। আমাদের বাজনদাররা তৈরি ছিল মহারাজ। যাক, সবই ভালোই ভালোই মিটে গেল। যার শেষ ভালো তার সব ভালো। ব্যাস, এখন শুধু একটাই কাজ বাকি। নবাবের কাছ থেকে করের 30% বাবদ পাওনা মোহর মুর্শিদাবাদে গিয়ে নবাবের কাছ থেকে তুমি নিয়ে আসবে। আচ্ছা মহারাজ।